তাহলে আমরা পড়ছিলাম তো আয়নিক কম্পাউন্ড। তাহলে আয়নিক কম্পাউন্ড কাকে বলে, কিভাবে তৈরি হয়, তার যে ল্যাটিস এনথালপি, তারপরে কোন কন্ডিশনে ভালো আয়নিক কম্পাউন্ড তৈরি হয়, এই সব কিছু সম্পর্কে আমরা আগে পড়েছি। তাহলে আয়নিক কম্পাউন্ডের এখন যেটা বাকি থাকলো, আয়নিক কম্পাউন্ড তো তৈরি হয়ে গেল, এবার আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, কীরকম বৈশিষ্ট্যের হবে, সেইটা সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তার ধর্ম কি হবে, তার বৈশিষ্ট্য কী হবে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রপার্টিজ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। চলো দেখা যাক। ক্যাটায়ন আর অ্যানায়ন দুজন বন্ধন তৈরি করে এবং যত বেশি অ্যামাউন্টের এনার্জি লিবারেট করবে তত ভালো বন্ধন তৈরি হবে, এটাই তো আমরা পড়লাম। এবার তাহলে তার ধর্মটা কি হচ্ছে, তাহলে সেটা দেখতে কেমন হবে। প্রথম কথা হচ্ছে তার স্টেবিলিটি কেমন হবে, আয়নিক কম্পাউন্ডের স্টেবিলিটি। না, আয়নিক কম্পাউন্ড যেহেতু দুটো আয়ন নিজেদের মধ্যে জাস্ট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এর মাধ্যমে যুক্ত হয়, তাই বা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হয়, বা ল্যাটিস এনথালপি লিবারেট করে পর যুক্ত হয়, তাই বলতে পারি যে এই কম্পাউন্ডগুলো ভীষণ শক্তিশালী হবে। মানে এদের মধ্যেকার বন্ধন এত বেশি স্ট্রং হয় যে এরা গ্যাসীয় পদার্থ বা তরল পদার্থ তৈরি করে না। আয়নিক কম্পাউন্ড শুধুমাত্র কঠিন পদার্থ তৈরি করে, মানে এরা প্রত্যেকে হয় সলিড। তুমি যে কোনো উদাহরণ তুলে নাও, আয়নিক যৌগ মানে আয়নীয় যৌগ মানেই হচ্ছে কঠিন পদার্থ। যেমন মনে করো নুন কঠিন পদার্থ, ক্যালসিয়াম অক্সাইড চুন কঠিন পদার্থ, যে কোনো আয়নিক কম্পাউন্ডের তুমি উদাহরণ তোলো প্রত্যেকেই হচ্ছে কঠিন পদার্থ। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এদের অবস্থা, কোন অবস্থায় তৈরি করে। না, আয়নীয় কম্পাউন্ড যেহেতু নিজেদের মধ্যে খুব স্ট্রং কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হয়, তাই এরা কেউ গ্যাস বা তরল নয়। এরা কি না, এরা শুধুমাত্র কঠিন পদার্থ। এবার কঠিন পদার্থ তো হলো, কঠিন পদার্থের মধ্যে একটা বিশেষ ব্যাপার এরা তৈরি করে, সেটা হচ্ছে ক্রিস্টালাইন পদার্থ বা কেলাসাকার পদার্থ। কেলাসাকার কম্পাউন্ড বা ক্রিস্টালাইন কম্পাউন্ড। ক্রিস্টালাইন কম্পাউন্ডটা কি দেখো ভালো করে বুঝো। পদার্থ মানে আকার দুভাবে তৈরি হয়। একটা হচ্ছে মনে করো তোমরা ক্লাসে স্কুলে যখন যাও, তখন স্কুলে পৌঁছে গেলে তখনও ধরো প্রেয়ার লাইনের ঘন্টা পড়েনি, ঠিক আছে। তাহলে গোটা মাঠের মধ্যে যে যেখানে পারছে ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। একটা জটলা এখানে দাঁড়িয়ে গল্প করছে, একজন হয়তো একা একাই ঘুরে বেড়াচ্ছে, দুজন হয়তো ওখানে দাঁড়িয়ে গল্প করছে, পাঁচজন হয়তো বসে আছে, একজন হয়তো এমনিই ঘুরে বেড়াচ্ছে, বা একজন হয়তো নিজের মনে খেলছে, এরকমই হয়। এবার মনে করো যখনই ঢং ঢং করে ঘন্টাটা পড়লো ক্লাসের মানে তোমাদের প্রেয়ার লাইনের জন্যে, তখন কি হয়, প্রত্যেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, যাও কি না, আবার নির্দিষ্ট নিয়মে দাঁড়াও। প্রত্যেকটা ক্লাস একটা সারিতে, সেকশন একটা সারিতে, মেয়েরা একটা আলাদা লাইন, ছেলেরা আলাদা লাইন, এরকম করে মানে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, আবার ছোটোর থেকে বড় অনুযায়ী সাজানো, এরকম নানান রকম নিয়ম অনুযায়ী তোমরা প্রপার ওয়েতে দাঁড়াও। ওপর থেকে যদি মনে করো আমি ড্রোনের সাহায্যে তোমাদের ছবি তুলি, বা ছাদের ওপর থেকে তোমাদেরকে দেখি, আমি একটা সুন্দর প্রপার লাইন দেখতে পাবো, প্রপার একটা সুন্দর অবস্থা দেখতে পাবো। এই যে সুন্দর অবস্থাটা তৈরি হলো, ওভারঅল যে সুন্দর গোছানো একটা ব্যাপার তৈরি হলো, এটা হচ্ছে ক্রিস্টালাইন। মানে অণু বা পরমাণু বা আয়নগুলো যদি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সুগঠিতভাবে বন্ধনটা নিজেদের মধ্যে তৈরি করে, ওভারঅল একটা শেপ তৈরি হয়। যেমন মনে করো নুন, প্রত্যেকটা নুনের দানা কিন্তু মানে প্রপার শেপ থাকে, লুডোর ছক্কা যেরকম সেই রকম ঘনকাকার শেপ নিয়েই তৈরি হয়। নুনটা অত্যন্ত ছোট তো আমরা বুঝতে পারি না, চিনি তো বুঝতে পারি, প্রত্যেকটা চিনিকে কি ওই শেপে কাটে কেউ? নিশ্চয়ই কাটে না। ওটা ক্রিস্টালাইন অবস্থাটা তৈরি হয়। চিনিটা যদিও আয়নিক কম্পাউন্ড নয়, কিন্তু চিনিটা আমি উদাহরণ হিসাবে বলছি যে ক্রিস্টালাইনের ক্রিস্টালাইন কম্পাউন্ড যারা হয় তারা প্রপার একটা শেপ তৈরি করে। ক্লিয়ার? ম্যাক্সিমাম আয়নিক কম্পাউন্ড ক্রিস্টালাইন হয়, মানে কেলাসাকার হয়, সুনির্দিষ্ট গঠন থাকে তার মধ্যে। যেমন নুন মনে রাখবে, ঠিক আছে, যে কোনো ম্যাক্সিমাম কিছু আছে দু একটা এক্সাম্পল যেগুলো ক্রিস্টালাইন পদার্থ তৈরি করে না, কিন্তু ম্যাক্সিমামটাই ক্রিস্টালাইন কম্পাউন্ড তৈরি করে। আর এক কথায় আমরা কি বলবো, ক্রিস্টালাইন করুক বা না করুক তারা কঠিন পদার্থ হবেই, গ্যাস বা তরল হবে না। তাহলে এটা হচ্ছে প্রথম কথা, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এরা কঠিন তো হলো, কঠিন হলো মানে সেখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের আবার আসবে, তাই না, বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট এইসবের কথা আসবে। কঠিন যেহেতু তারা গলবে, আবার
মানে মেল্ট করবে, তাহলে মেল্টিং পয়েন্ট আছে, মেল্ট হয়ে যাওয়ার পর তাদের স্ফুটনাঙ্ক আছে, মানে বাষ্পীভূত হবে, তাহলে বয়লিং পয়েন্ট আছে। দেখা যায় এরা যেহেতু অত্যন্ত স্ট্রং বন্ড দিয়ে আবদ্ধ থাকে, তো তাহলে এদেরকে ভাঙতেও বেশি শক্তি লাগবে। আরে লাগবে না, ক্যাটায়ন আর অ্যানায়ন যখন জুড়েছে তখন একটা বিশাল এনার্জি লিবারেট করেছে, যাকে ল্যাটিস এনার্জি বলেছি। যতটা এনার্জি লিবারেট করে এরা বন্ধনটা তৈরি করবে, তাহলে ভাঙার সময় ওই অ্যামাউন্ট অফ এনার্জিটাই তো তোমাকে দিতে হবে, সাপ্লাই করতে হবে, তবে তো ওরা আলাদা হবে। আলাদা হওয়ার সময় যতটা এনার্জি ছেড়ে পর গঠিত হয়েছিল, ওদেরকে যদি আবার আলাদা করতে হয় ততটা এনার্জি দিতে হবে না। মনে করো আমি অনেক পয়সা খরচ করে একটা বাড়ি বানালাম, এবার বাড়ি থেকে যদি আমাকে তুলতে চায়, বাড়িটা যদি আমার কাছে কেউ কিনতে চায়, প্রথমত আমি যে টাকাটা খরচ করে বাড়িটা বানিয়েছি আমাকে তো সেই টাকাটা দিতে হবে, মিনিমাম সেই টাকাটা তো দিতেই হবে। তাহলে যত সুন্দর বাড়ি বানিয়েছি তত বেশি টাকা খরচ হয়েছে, এবার বাড়িটা আমাকে যদি ছাড়তে হয় অতটা টাকা আমাকে বাইরে থেকে কেউ না কেউ দেবে, তবে আমি ছাড়বো। ক্লিয়ার? তাহলে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট অনেক বেশি, মানে তাদেরকে ভাঙতে অনেক বেশি অ্যামাউন্টের এনার্জি খরচ করতে হয়। ক্লিয়ার? তাহলে দুটো বৈশিষ্ট্য পড়লাম। নেক্সট হচ্ছে, দেখো আয়নীয় কম্পাউন্ড কিভাবে তৈরি হয় না, ক্যাটায়ন আর অ্যানায়ন এরা দুজন পরস্পরের সাথে এরা আকর্ষণ বলের মাধ্যমে তো যুক্ত হয়। দেখো মনে করো এটা হচ্ছে কি আমার অ্যানায়ন আর এটা হচ্ছে ক্যাটায়ন। আমি বলেছিলাম ক্যাটায়নের সাইজ তুলনামূলক বড় আর অ্যানায়নের সাইজ তুলনামূলক ছোট হলেই তাহলে ভালো ক্যাটায়ন আর ভালো অ্যানায়ন তৈরি হবে। সাপোজ মনে করো এটা হচ্ছে কি আমার ক্যাটায়ন, এটা অ্যানায়ন, তাহলে এই পজিটিভ চার্জ, এ হচ্ছে নেগেটিভ চার্জ। ক্লিয়ার? তাহলে এই পজিটিভ চার্জটা এই নেগেটিভকে কি করবে, আকর্ষণ করবে। যত আকর্ষণ করে কাছে আসবে তত একটা এনার্জি বেরিয়ে যাবে, যাকে ল্যাটিস এনার্জি বলছি। ঠিক আছে? তাহলে দেখো মনে করো এরা দুজন এইভাবে আছে, তাহলে এরা আকর্ষণ তো করবে নাকি? যদি এরা এইভাবে থাকে তাহলে কি আকর্ষণ করবে না? আরে বাবা ওভারঅলই তো এটা হচ্ছে কি পজিটিভ চার্জ, আর এটা তো ওভারঅল নেগেটিভ চার্জ, এখানে থাকলেও তো আকর্ষণ করবে। সিমিলারলি এখানে থাকলে কি আকর্ষণ করবে না? অবশ্যই করবে। তাহলে এদের কিন্তু কোনো দিক নির্দেশী ধর্ম নেই, মানে আমরা এইরকম থাকলেই আকর্ষণ করব, এইরকম থাকলে করব না, সেটা কিন্তু নেই। পজিটিভ নেগেটিভ পাশাপাশি থাকুক, আকর্ষণ করবে। সে পজিটিভ নেগেটিভ হোক, পজিটিভ নেগেটিভ হোক, পজিটিভ নেগেটিভ হোক, পজিটিভ নেগেটিভ হোক, যে যেখানেই থাকুক, মোট কথা ওরা পাশাপাশি থাকলেই হচ্ছে। তাহলে এই বন্ধনটার পার্টিকুলার কোনো দিক নির্দেশী নেই যে আমার এই রকমই হতে হবে তবেই আমি আকর্ষণ করবো, নইলে আকর্ষণ করবো না, সেটা কিন্তু নয়। এটা পেনের ঢাকনা বলে এইভাবেই লাগাতে হয়, কিন্তু পেনের ঢাকনা তো এটা সাপোজ নয়, এটা হচ্ছে কি ক্যাটায়ন, এটা হচ্ছে কি অ্যানায়ন, যেভাবেই থাকুক না কেন ওরা আকর্ষণ করবেই। ক্লিয়ার? তাহলে এই বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, কোনো ডাইরেকশন নেই, এই বন্ডটা যে তৈরি হবে তার কোনো ডাইরেকশন নেই। ক্লিয়ার? তাহলে এদের যদি কোনো ডাইরেকশন না থাকে তাহলে প্রথম কথায় এই আয়নীয় যৌগ যে তৈরি হবে তার কোনো বন্ধনের অভিমুখ নেই, এটা একটা বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যের জন্য আরেকটা বৈশিষ্ট্য তৈরি হচ্ছে, সেটা কি না, যেহেতু এদের কোনো ডাইরেকশন নেই তাই এরা কোনো আইসোমার তৈরি করে না। ক্লিয়ার? আইসোমার মানে হচ্ছে সমাবয়ব, পড়বো আমরা। আইসোমার মোটামুটি তোমরা পড়েছো, ক্লাস 10-এ কিছু পড়েছো। তাহলে এরা কোনো সমাবয়ব তৈরি করে না, মানে এমন নয় যে এটা একটা, মানে কেমিস্ট্রিতে এরকম হয়, ঠিক আছে, এইরকমভাবে থাকলে একটা কম্পাউন্ড, আবার এইরকমভাবে যদি থাকে তাহলে সেটা আরেকটা আলাদা কম্পাউন্ড। আবার মনে করো এইভাবে একটা কম্পাউন্ড বললাম, তো এইভাবে যদি কেউ থাকে সেটা একটা আলাদা কম্পাউন্ড, এইভাবে থাকলে একটা আলাদা কম্পাউন্ড, এইভাবে থাকলে তো অবশ্যই একটা আলাদা কম্পাউন্ড। ঠিক আছে? কেমিস্ট্রিতে এটা হয়। তো যেহেতু বন্ধনের মানে দিক নির্দেশী যদি কোনো ধর্ম না থাকে তাহলে এরা যেমনভাবেই থাকুক না কেন একরকমই প্রোডাক্ট তৈরি করবে। কেননা আমি দেখাচ্ছি পেনে লম্বা, কিন্তু আদৌ তো লম্বা নয়। আয়ন হোক বা অণু হোক বা পরমাণু হোক, সবগুলো হয় কেমন, গোলকাকার, গোল গোল। এটা একটা গোল, এটা একটা গোল, এটা এইভাবে থাকলে যে বন্ধনটা তৈরি করবে এইভাবে থাকলেও সে একই বন্ধন তৈরি করবে, এইভাবে থাকলেও একই রকমের বন্ধন তৈরি করবে। ঠিক আছে? কিন্তু যদি আয়নিক বন্ড ছাড়া অন্য কোনো বন্ডের কথা পড়ি তখন তোমরা সমযোজী বন্ধনটা মানে সমাবয়বতা বা আইসোমেরিজম ভালোভাবে বুঝতে পারবে। আপাতত আমরা কি বলছি না, যেহেতু এদের বন্ধনের কোনো দিক নির্দেশী ব্যাপার নেই, যে কোনো দিক থেকে এদের আকর্ষণ বল সমান, যেহেতু পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করছে, তাই এদের মধ্যে কোনো রকম আইসোমেরিজম দেখা যায় না। ক্লিয়ার? বোঝা গেল? এবার নেক্সট আসছি তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবহন করতে পারে কি পারে না? অবশ্যই পারে। যেহেতু আয়নীয় যৌগ প্লাস চার্জ ক্যাটায়ন আর মাইনাস চার্জ অ্যানায়ন, এদের দুজনকার মধ্যে বন্ধন তৈরি হয়েছে বলেই তৈরি হয়, তাহলে এরা
যদি ভেঙে গিয়ে প্লাসটা আলাদা আর মাইনাসটা আলাদা হয়ে যায়, দেখো প্লাস ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে, আবার মাইনাসও তো ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে। যদি এই বন্ধনটা ভেঙে যায় তবেই কিন্তু তারা ইলেকট্রিসিটি ক্যারি করতে পারবে। ভাঙবে কখন না, দুটো কন্ডিশনে ভাঙবে। এক হচ্ছে যদি তারা গলে যায়, কিংবা যদি তারা দ্রবীভূত হয়ে যায়, কোনো একটা দ্রাবকে দ্রবীভূত হয়ে যায়। দেখো নুন নিজে নিজে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে না। নুনকে যদি তুমি এক মুঠো নুন নিয়ে আসো তার কিন্তু পারবে না। কিন্তু যদি গলে যাওয়া নুন নিয়ে আসো, মানে মনে করো আর শক্ত নেই, সলিড নেই, সেটা তুমি কোনোভাবে হিট দিয়ে বা কোনো কিছু করে গলিয়ে ফেলেছো মানে কি Na আর Cl দুটো পরস্পরের থেকে একটু ডিস্টেন্সে চলে গেছে, এটা ক্যাটায়ন আলাদা হয়ে গেছে, অ্যানায়ন আলাদা হয়ে গেছে, তখন ক্যাটায়ন আর অ্যানায়ন তড়িৎ পরিবহন করতে সক্ষম। কিংবা মনে করো তুমি জলে দ্রবীভূত করে নিয়ে এসছো, জলে যখনই দ্রবীভূত করবে তখনই কি হবে বলো তো, NaCl আর NaCl থাকবে না, Na+ আলাদা হয়ে যাবে আর Cl- আলাদা হয়ে যাবে। ক্যাটায়ন আর অ্যানায়ন আলাদা হয়ে গেল, মানে তারা এবার তড়িৎ পরিবহন করলো। তাহলে তড়িৎযোজী যৌগগুলো আয়নিক অবস্থায় মানে গলিত অবস্থায় কিংবা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। মানে অবশ্যই সেখানে ক্যাটায়ন আর অ্যানায়নকে সেপারেট থাকতে হবে। যদি ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পর যুক্ত হয়ে থাকে, মানে যৌগটা তৈরি হয়েই থাকে, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করতে পারবে না। বোঝা গেছে? বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করে না। বিশুদ্ধ জল আয়নিক কম্পাউন্ড নয়, ওটা সমযোজী বা কোভ্যালেন্ট কম্পাউন্ড। কিন্তু জলের কথা যখন বলছি তখন আমরা বলি না যে জলে হাত দিলে আমরা শক খাবো। কেন খাই? কেননা যে জলটা আমাদের হাতে থাকে, চারপাশে থাকে, তারা কেউ বিশুদ্ধ নয়। তার মধ্যে নানান রকম মেটাল থাকে, নানান রকম সল্ট থাকে, জলটা যখন তুলি তার মধ্যে অনেক কিছু মেশানো থাকে। আর তারা কি করে বলো তো, কথায় কথায় অনেক কিছু বেরিয়ে যাচ্ছে, জলটাকে ভাঙতে সাহায্য করে। মানে বিভিন্ন রকম মেটাল, বিভিন্ন রকম সল্ট, এরা আসলে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, ঠিক আছে? এরা কি করে, জলটাকে ভেঙে H+ আর OH- কনভার্ট করে দেয়। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হয়ে গেল। ক্যাটায়ন আর অ্যানায়ন এবার তো তড়িৎ পরিবহন করতে পারবে। কিন্তু বিশুদ্ধ জলকে ভাঙা অত সহজ নয়। জলের মধ্যে যেহেতু ইম্পিউরিটিস মিশে থাকে, তাই জলটা ইজিলি ভেঙে যায় এবং ক্যাটায়ন অ্যানায়ন কনভার্ট হয়ে যায়। আর এই ক্যাটায়ন আর অ্যানায়নই তড়িৎ পরিবহন করতে সাহায্য করে। কোনো যৌগ তড়িৎ পরিবহন করতে পারে না। হয় সেখানে মুক্ত ইলেকট্রন থাকতে হবে। মুক্ত ইলেকট্রন কোথায় থাকে না, যে কোনো আমরা জানি ধাতু তড়িৎ পরিবহন করে, ধাতুতে প্রচুর মুক্ত ইলেকট্রন ঘুরে বেড়ায়, মুক্ত ফ্রি ইলেকট্রন ঘুরে বেড়ায়। কি হয় না হয় পরে বলবো। আর আয়নিক কম্পাউন্ডগুলো খুব ভালো তড়িৎ পরিবহন করে। কেন না, আয়নিক কম্পাউন্ড নিজে নিজে করবে না, তাকে হয় গলে থাকতে হবে, মানে ক্যাটায়ন আর অ্যানায়নকে দূরে থাকতে হবে, কিংবা দ্রবীভূত অবস্থায় থাকতে হবে। কোনো একটা দ্রাবকে, সে জল হোক বা কোথাও হোক, দ্রবীভূত অবস্থায় থাকতে হবে, সেখানেও ক্যাটায়ন আর অ্যানায়নগুলো আলাদা থাকে। এরা তড়িৎ পরিবহন করে। ক্লিয়ার? তাহলে আয়নিক কম্পাউন্ড তড়িৎ পরিবহন করে। তাহলে প্রথমে পড়লাম কি, এরা হয় অবস্থাটা পড়লাম, এরা প্রত্যেকে হয় কঠিন, বিশেষত কেলাসাকার কঠিন। তারপরে পড়লাম এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অত্যন্ত বেশি, কেননা এরা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হয়ে থাকে বা অনেকটা অ্যামাউন্ট ল্যাটিস এনার্জি লিবারেট করে থাকে, তাই এদেরকে ভাঙাটা খুব কষ্টকর। মানে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, তাই না? তারপরে পড়লাম যে এদের বন্ধনের কোনো অভিমুখ নেই, কোনো দিক নির্দেশী ধর্ম নেই। তারপরে বললাম যেহেতু দিক নির্দেশী ধর্ম নেই, তাই কি বলবো, এদের কোনো আইসোমেরিজম হয় না, আইসোমার তৈরি হয় না, সমাবয়ব তৈরি হয় না, ঠিক আছে? এরপর পড়লাম এরা প্রত্যেকে তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু এমনি এমনি পারে না। কখন পারে না, গলিত অবস্থায় কিংবা জলে দ্রবীভূত অবস্থায়। হয় তারা মেল্টেড থাকবে কিংবা জলে বা কোনো একটা দ্রাবকে দ্রবীভূত সলিউটেড অবস্থায় থাকবে, ঠিক আছে? তবে এরা তড়িৎ পরিবহন করতে পারে। এবার যেহেতু জলে দ্রবীভূত অবস্থার কথা বললাম, তাহলে এবার দ্রবীভূত হচ্ছে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। দেখো, দ্রবীভূত যে হচ্ছে এটা কিভাবে হবে না, একটা দ্রাবকে দ্রবীভূত হতে গেলে ক্যাটায়ন আর অ্যানায়ন, মানে এই যে আয়নটা তৈরি হচ্ছে, দ্রবীভূত হবে মানে ক্যাটায়নকে আলাদা হয়ে যাবে আর অ্যানায়নটাও আলাদা হয়ে যাবে। তাহলে আলাদা হচ্ছে মানে কি, এই বন্ডটাকে ব্রেক করার জন্য একটা এনার্জি ও গ্রহণ করছে, তাই না? তাহলে এনার্জি গ্রহণ করতে সাহায্য কে করছে না, এই পদার্থটাকে তুমি তো কোনো একটা দ্রাবকের মধ্যে দেবে, জল হোক বা তেল হোক, কিছু একটা হোক, তার মধ্যে তো দেবে। তাহলে ওর এই দুজনকে আলাদা করার জন্য যে প্রয়োজনীয় শক্তি, সেটা ওই দ্রবণই সাপ্লাই করবে।
তাহলে বলো তো এখানে মিনিমাম কতটা অ্যামাউন্ট অফ এনার্জি তাকে দিতেই হবে? সেটা হচ্ছে যে ল্যাটিস এনার্জিটা সে খরচ করে গঠনটা করেছিল, যৌগটা গঠন করেছিল, মিনিমাম সেই ল্যাটিস এনার্জিটা তো দিতেই হবে। ক্লিয়ার? তাহলে এখানে জলে দ্রবীভূত হওয়ার জন্যে যে শক্তিটা জলকে সাপ্লাই করতে হবে সেটা যেন অবশ্যই ল্যাটিস এনার্জি বা জালক শক্তির চাইতে বেশি হয়। হ্যাঁ, এই কথাটা বলে রাখি, ল্যাটিস এনার্জির বাংলা কথা হচ্ছে জালক শক্তি। তাহলে যে শক্তিটা সাপ্লাই করবে, কে সাপ্লাই করছে? দ্রাবক সাপ্লাই করছে, তাই না? তাহলে দ্রাবক যে শক্তিটা সাপ্লাই করে সেটাকে বলে দ্রাবকায়ন শক্তি। তাহলে দ্রাবকায়ন শক্তিটা অবশ্যই যেন জালক শক্তির চাইতে বেশি হয়, মানে যে শক্তি খরচ করে ও বন্ধনটা তৈরি করেছে তার চাইতে বেশি শক্তি যদি দেয় তবেই তারা সেপারেট হবে। বোঝা গেছে? তাহলে সেপারেট যে হলো সেখানে আরো একটা ঘটনা ঘটে, কি বলতো? দেখো মনে করো NaCl, তো NaCl কে জলের মধ্যে তুমি দিয়েছো, জলের মধ্যে দিলে ইজিলি গুলে যায়। কেন গুলে যায়? না, এদের যা ল্যাটিস এনার্জি তার চাইতে জল অনেক বেশি দ্রাবক আয়ন শক্তি সাপ্লাই করে দেয়। যখনই সাপ্লাই করে দেয় ও তার নিজের ল্যাটিস এনার্জিটা ফেরত পেয়ে গেল, তাহলে Na+ আর Cl- আলাদা হয়ে গেল। ঠিক আছে, এবার জল নিজেও তো ইমপিউরিটিস এর মধ্যে আছে, মানে H+ আর OH- এ কনভার্ট হবে, তাই না? দেখা যায় যে যে ক্যাটায়ন আর যে অ্যানায়ন উৎপন্ন হলো সেটা যে দ্রাবকটার মধ্যে তুমি দেবে তার অ্যানায়ন এবং ক্যাটায়ন দ্বারা সারাউন্ডেড থাকবে। মানে মানে হচ্ছে Na+, তো এই Na+ কে জলের OH- and OH- এই 6টা OH- ওকে ঘিরে ধরে থাকবে, তবেই আসলে জলের সাথে দ্রবীভূত হচ্ছে। যদি এরা ঘিরে না ধরে থাকতো তাহলে কি হতো বলো তো? তলায় থিতিয়ে পড়তো। আমরা দেখি না একদম সমানভাবে জলটা যখন নুনটা গুলে দিই, খাই, প্রত্যেকটা জায়গায় একই রকমের নোনতা লাগে। এমন কি হয় ওপরটা কম নোনতা, নিচটা বেশি নোনতা, বা সাইডটা কম নোনতা, এই দিকটা কম বেশি নোনতা, এরকম হয় কি? হয় না, সব দিকটা সমান নোনতা থাকে। তার মানে জল দ্বারা খুব ভালোভাবে সারাউন্ডেড থাকে নুনটা। তাহলে নুনের Na+ চার্জকে কে সারাউন্ড করবে? নিশ্চয়ই নেগেটিভ চার্জগুলো সারাউন্ড করবে। তো দেখা যায় 6টা OH- দ্বারা সারাউন্ডেড থাকে। ক্লিয়ার? সিমিলারলি Cl- তাহলে কে সারাউন্ড করবে? অবশ্যই H+, তার ক্যাটায়ন, মানে জলের ক্যাটায়ন, যে দ্রাবকটা দিচ্ছি তার ক্যাটায়ন দ্বারা সারাউন্ড থাকবে। একই রকম ভাবে 6টা H+ সারাউন্ড করে দেয়। বোঝা গেছে? H+, ক্লিয়ার? তাহলে কি বললাম? অবশ্যই ল্যাটিস এনথালপির চাইতে কাকে বড় হতে হবে? না, দ্রাবক আয়ন এনথালপি, সলভেশন এনার্জিকে বেশি হতে হবে। যদি ল্যাটিস এনার্জি বড় হয়ে যায় কারোর ক্ষেত্রে, মনে করো তুমি এই নুনকেই কোনো একটা তেলের মধ্যে নিয়েছো, গলে কি কোনোদিন দেখেছো গুলে যায়? গুলে না। মানে তেল যে এনার্জিটা সাপ্লাই করবে নুনের মধ্যে তাতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি থাকে না টু ব্রেক দিস বন্ড। Na+ আর Cl- এর এই বন্ডটা ব্রেক করার জন্য সাফিসিয়েন্ট এনার্জি থাকে না, সাপ্লাই করতে পারে না। মানে তার দ্রাবকায়ন শক্তিটা, সলভেশন এনার্জিটা ল্যাটিস এনার্জির চাইতে কম। ও কম শক্তি সাপ্লাই করছে, ও এনথালপি, এদের দুজনের মধ্যে বন্ড তৈরি হওয়ার জন্য আগে যে অ্যামাউন্ট অফ এনার্জিটা সে লিবারেট করেছিল সেই এনার্জিটা দিতে পারছে না। আমি বাড়িটা করার জন্য যে অ্যামাউন্ট অফ এনার্জিটা মানে খরচ করেছিলাম সেই খরচটা আমাকে মনে করো A% দিতে পারছে না, B% দিতে পারছে। তাহলে আমি কার দিকে যাব? নিশ্চয়ই B এর দিকে যাব যদি আমার বাড়িটা ছাড়তে হয়। A দিতে পারছে না, তো আমি কেন A কে বাড়িটা দেবো? ব্যাপারটা বোঝা গেছে? তাই নুন বা তেল, মানে নুন তেলে দ্রবীভূত হয় না, ভালো জলে দ্রবীভূত হয়। ক্লিয়ার হচ্ছে? এখান থেকে আমরা, ধরো তোমাকে প্রশ্ন করলো যে সাপোজ NaF জলে দ্রবীভূত হয় না কিন্তু NaCl জলে দ্রবীভূত হয়, ব্যাখ্যা করো। কি বললাম? NaF জলে দ্রবীভূত হয় না আর NaCl কিন্তু জলে দ্রবীভূত হয়। কেন? তুমি তখনই বুঝে নেবে যে এখানে ল্যাটিস এনথালপির কথা বলা হচ্ছে আর দ্রাবকায়ন শক্তি, এই দুটোর কথা। আমরা জানি যে জলে মানে যে কোনো দ্রাবকে দ্রবীভূত হতে গেলে তার ওই দ্রাবকটা যে এনার্জিটা সাপ্লাই করবে সেটা অনেক বেশি সাপ্লাই করবে, কার তুলনায়?
না ল্যাটিস এনথালপির তুলনায়। এইটুকু তো মনে থাকবে, তোমাকে জানতে হবে না কার বেশি কার কম জানতে হবে না, প্রশ্নই উত্তরটা বলে দেবে। তোমাকে বলেই দিয়েছে এই জলে দ্রবীভূত হয় না, এই জলে দ্রবীভূত হয়, কেন ব্যাখ্যা করো। সঙ্গে সঙ্গে তুমি বলবে যে এর একটা ল্যাটিস এনথালপি আছে, আর জল একে কি সাপ্লাই করছে না তার সলভেশন এনার্জি। তাহলে দেখা যায় এর সলভেশন এনার্জিটা অনেক কম হয়ে যায় কার তুলনায়, ল্যাটিস এনার্জির তুলনায়। মানে NF তৈরি হওয়ার জন্য যে অ্যামাউন্ট অফ এনার্জি লিবারেট করেছিল সেটা অনেক বেশি কার তুলনায়, না জল একে যে এনার্জিটা সাপ্লাই করছে তার তুলনায়। তাই ও জলের মধ্যে ঢুকতে চাইছে না। whereas NaCl এর ল্যাটিস এনথালপিটা কি বলতো, তুলনামূলক কার তুলনায়, জল একে যে এনার্জি সাপ্লাই করবে, সলভেশন এনার্জিটা সাপ্লাই করবে, সেটা অনেক বেশি কার তুলনায়, না ল্যাটিস এনথালপির তুলনায়। তাহলে ল্যাটিস এনথালপি তো পেয়েই যাচ্ছে, উদ্বৃত্ত আরো কিছু এনার্জি থেকে যাচ্ছে, তাই ও জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। যে কোনো প্রশ্ন ক্যালসিয়াম ফ্লোরাইড দিয়ে দিতে পারে, যে ক্যালসিয়াম ফ্লোরাইডের সাথে আরো একটা কোনো একটা কম্পাউন্ড দিয়ে দিল, ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে দিল, বললো ক্যালসিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয়, ক্যালসিয়াম ফ্লোরাইড হয় না কেন ব্যাখ্যা করো। একটাই কথা, যেখানে দ্রবীভূত হচ্ছে না বুঝে নেবে সেখানে ইন্টারনাল মানে ল্যাটিস এনথালপিটা অনেক বেশি কার তুলনায়, না দ্রাবক আয়ন শক্তির তুলনায়, সলভেশন এনার্জির তুলনায়। মানে সলভেন্ট সেই অ্যামাউন্ট অফ এনার্জি তাকে সাপ্লাই করতে পারছে না, তাই দ্রবীভূত হচ্ছে না। যেখানে দ্রবীভূত হচ্ছে সেখানে নিশ্চয়ই সলভেশন এনার্জিটা অনেক বেশি কার তুলনায়, ল্যাটিস এনার্জির তুলনায়। শুধু এইটুকু মনে থাকলে ওই প্রশ্নই তোমাকে উত্তর দিয়ে দেবে, কার বেশি কার কম তোমাকে মনেই রাখতে হবে না, প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। তোমাকে বললো যে MgCl2 এর দ্রাব্যতা, দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেশি MgF2 এর তুলনায়। জলের মধ্যেই ধরো বললো যে MgCl2 ভালো দ্রবীভূত হতে পারে, MgF2 কম দ্রবীভূত হয়, কেন ব্যাখ্যা করো। কি বললাম, একই কথা, যেটা ভালো দ্রবীভূত হচ্ছে মানে এর ইন্টারনাল মানে এর ল্যাটিস এনার্জিটা কম কার তুলনায়, না সলভেশন এনার্জির তুলনায়। এটাকে আমরা লিখবো ডেল্টা H সলভেশন, ঠিক আছে। এটা বেশি কার তুলনায়, না ল্যাটিস এনার্জির তুলনায়, তাই জন্য এ ভালো দ্রবীভূত হয়ে যায়। whereas এখানে দেখা যায় যে এর ল্যাটিস এনার্জিটা অনেক বেশি কার তুলনায়, না এনথালপি অফ সলভেশন। বোঝা গেছে? তাহলে নিশ্চয়ই এর দ্রাবক আয়ন শক্তিটা কম, আর এর ইন্টারনাল এনার্জি বারবার বলছি, অ্যাকচুয়ালি ইউকে তোমরা ইন্টারনাল এনার্জি হিসেবেও পড়বে পরে যখন থার্মোডাইনামিক্স পড়বে, ঠিক আছে। এর ল্যাটিস এনার্জিটা অনেক বেশি কার তুলনায়, দ্রাবক আয়ন শক্তির তুলনায়। যদি এই শক্তিটা কম হয়, মানে জল বেশি শক্তি সাপ্লাই করতে পারছে না, মিনিমাম তাকে ইউ অ্যামাউন্ট অফ এনার্জি দিতেই হবে, কিন্তু ওর কাছে নেই, জলের কাছে অতটা এনার্জি একে দেওয়ার মতো নেই। তাহলে যদি না থাকে তার মানে ও জলে ভালো দ্রবীভূত হবে না, সিম্পল।